পীরে কামিল। লেখনীতে রয়েছেন উমেরা আহমদ। এটিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি। অধ্যায় 8, পার্ট 2। রাস্তায় লোক সমাগম নেই বলেই চলে। রাত খুব দ্রুত গভীর হচ্ছিল। ঘন কুয়াশা আরও সব কিছুকে নিজের মায়ের জালে বন্দি করে নিচ্ছিল। রাস্তার স্ট্রিট লাইটগুলো আলো কুয়াশা ভেদ করে সেই ব্যালকনির অন্ধকার দূর করার বৃথা চেষ্টা করছিল। যেখানে রেলিংয়ের পাশে একটি স্টুলে সালার বসেছিল। রেলিংয়ের ওপর তার সামনে কফির একটি মগ রাখা। সেখান থেকে উঠে আসা গরম ধোঁয়া কুয়াশার বুক চিরে অদ্ভুত সব আকৃতি তৈরি করতে মগ্ন। সে বুকে দুহাত বেঁধে এক পলকে নিজের নির্জন রাস্তার দিকে তাকিয়েছিল, যা কুয়াশা চাদরে ঢাকা পড়ে খুব রহস্যজনক দেখাচ্ছিল। রাত 10টা বাজছিল এবং সে কয়েক মিনিট আগেই বাড়ি ফিরেছে। সাইয়াদা আমার বাড়িতে নিকাহ হওয়ার পর সে এখানে আর থামেনি। সেখানে এক অদ্ভুত একাকিত্ব তার অস্বস্তিতাকে তাড়া করছিল। সে গাড়ি নিয়ে উদ্দেশ্যহীনভাবে সন্ধ্যা থেকে রাত অবধি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। তার মোবাইল ছিল বন্ধ। সে এই মুহূর্তে বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছিল না। মোবাইল খোলা থাকলে ফুরকান তার সঙ্গে যোগাযোগ করত, অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করত, অথবা ডক্টর সিফতি আলী যোগাযোগ করতেন তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। সালার এই দুটির কোনোটিই চাচ্ছিল না। সেই মুহূর্তে পূর্ণ নীরবতা চাইছিল। চায়ের কাপ থেকে উঠতে থাকা ধোঁয়ার দিকে তাকিয়ে সে আরও কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো নিয়ে ভাবল। সব কিছু একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। ইস, যদি স্বপ্নই হতো। সেখানে বসে তার মনে পড়ল কয়েক মাস আগে হারাম শরীফে করা সেই দোয়ার কথা। সালার যন্ত্রণার সাথে ভাবল, তবে কি তাকে আমার জীবন থেকে চিরতরে বের করে দেওয়ার ফয়সলা হয়ে গেছে? কিন্তু তবে তো এই মানসিক যন্ত্রণাও শেষ হয়ে যাওয়া উচিত। আমি তো এই কষ্ট থেকে মুক্তিও চেয়েছিলাম। আমি তো তার স্মৃতি থেকে পালাতে চেয়েছিলাম। সে রেলিংয়ে রাখা গরম কফির মগটির দিকে নিজের শীতল হাতে তুলে নিল। তবে ইমামা হাসিম, শেষ পর্যন্ত তুমি চিরতরে আমার জীবন থেকে হারিয়ে গেলে। সে কফির তিক্ততা নিজের ভেতরে ঢেলে নিল। আর আর এখন কি আমি আফসোস করব যে ইস, আমি যদি কখনো সৈয়দা আম্মাকে ওই রাস্তায় না দেখতাম, বা তাকে লিফটটা দিতাম, তার ঘর চিনে তাকে সেখানে ড্রপ করে দিয়ে আসতাম, নিজের ঘরে না নিয়ে আসতাম, সম্পর্ক গভীর হতো না। আর তিনিও আমাকে এই বিয়েতে রাখতেন না। অথবা ইস, আমি যদি আজ করাচিতেই না থাকতাম, ওইখানে থাকতাম যেখানে থাকার কথা ছিল। অথবা মোবাইল বন্ধ করে ঘুরতাম, ফোনের রিসিভার নামিয়ে রাখতাম, ফুরকানের কল ধরতামই না। অথবা ইস, আমি যদি ডক্টর সিফতি আলীকে নাই চিনতাম, তবে ওনার অনুরোধে আজকে বাধ্য হতো না এসব করতে। অথবা হয়তো আমার এখন এটাই মেনে নেওয়া উচিত যে ইমামা আমার ভাগ্যে নেই। সালার কফির মগটি আবার রেলিংয়ে রেখে দিল। সে 2 হাত নিজের মুখ মুছল। তারপর হঠাৎ কিছু মনে পড়ায় নিজের ওয়ালেট বের করলো। ওয়ালেটের একটি পকেটে থেকে সে ভাঁজ করা একটি কাগজ বের করে খুলে নিল। ডিয়ার সিকান্দার আঙ্কেল, আপনার ছেলের মৃত্যুতে আমি খুব ব্যথিত হলাম। কয়েক বছর আগে আমার কারণে আপনার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি তার জন্য ক্ষমা চাইছি। সালারকে আমার কিছু টাকা দেওয়ার ছিল, তা এখন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। খোদা হাফেজ, ইমাম হাসিম। এই 9 মাসে সে কতবার এই কাগজটি পড়েছে তা তার মনে নেই। এই কাগজটি স্পর্শ করলে সে যেন ইমামার ছোঁয়া অনুভব করে। তার হাতে লেখা নিজের নাম। কাগজে লেখা সেই সামান্য কয়েকটি বাক্য তার জন্য কোনো আপনত্ব ছিল না। সালার এটাও জানত যে ইমামা তার মৃত্যু সংবাদে বিন্দুমাত্র দুঃখ হয়নি। এই খবরটি ইমামার কাছে 2.5 বছর পর মুক্তির শরবত হয়ে এসেছিল। সে কেনই বা দুঃখ পাবে? কিন্তু তা সত্ত্বেও এই কয়েকটি বাক্য সালারের কাছে খুব মূল্যবান হয়ে গিয়েছিল। সে কাগজে বাক্যগুলোর ওপর নিজের আঙুল বোলালো। শেষে লেখা ইমামা হাসিম নামটি আলতো করে ছুঁয়ে দেখল। তারপর কাগজটি আবারও আগের মতো ভাঁজ করে ওয়ালেটে রেখে দিল। রেলিংয়ের ওপর কফির মগটি তখন জুড়িয়ে হিম হয়ে গেছে। সালা ঠান্ডা কফির মগটা বাকি অংশটুকু এক চুমুকে শেষ করলো। ডক্টর সিফতি আলী 1 সপ্তাহ পর লন্ডন থেকে পাকিস্তানে ফিরেছেন এবং সালার তার এই অপেক্ষায় ছিল। ইমামা হাসিমের ব্যাপারে যা কিছু সে এত বছর ওনাকে বলতে পারেনি, তা সে এখন বলতে চায়। নিজের অতীত সম্পর্কে যা কিছু সে ওনাকে জানাতে পারেনি, এখন তা বলে দিতে চায়। তিনি তার সম্পর্কে কি ভাববেন তা নিয়ে এখন আর সালারের কোনো পরোয়া নেই। রমজানে 4 দিন ছিল যখন ডক্টর সিফতি আলী
ফিরে এলেন। তিনি রাতে বেশ দেরিতে ফিরেছেন, তাই সালার সেই মুহূর্তে তাকে বিরক্ত করা উচিত মনে করেনি। সে আগের মতোই রাতে তার কাছে যেতে চেয়েছিল, কিন্তু দুপুরে অপ্রত্যাশিতভাবে ব্যাংক চলাকালীন ওর ফোন এলো। সালারের নিকার পর এটি ছিল তার সাথে সালারের তৃতীয় সংযোগ। কিছুক্ষণ কুশল বিনিময়ের পর তিনি বললেন, সালার, আপনি আজ রাতে আসবেন না, বরং বিকেলে চলে আসুন। ইফতার আমার সাথে করবেন। ঠিক আছে, আমি আসব, সালার সম্মতি জানিয়ে বলল। আরও কিছুক্ষণ কথা হওয়ার পর ডক্টর সিফতি আলী ফোনটা রেখে দিলেন। সেদিন সালার ব্যাংক থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। নিজের ফ্ল্যাটে গিয়ে কাপড় বদলে সে যখন ওর বাড়িতে পৌঁছালো, তখন ইফতারের আরও 1 ঘন্টা বাকি ছিল। ডক্টর সিফতি আলীর কর্মচারী তাকে সাধারণ বৈঠকি ঘরের বদলে সরাসরি ভেতরে লঞ্চে নিয়ে গেল। ডক্টর সিফতি আলী অত্যন্ত উষ্ণতার সাথে তাকে জড়িয়ে ধরলেন এবং পরম মমতায় তার কপালে চুমু খেলেন। আগে আপনি এখানে একজন বন্ধুর মতো আসতেন, আজ আপনি পরিবারের একজন সদস্য হয়ে এসেছেন। সালা জানতো এই ইশারা কোন দিকে যাচ্ছে। আসুন, বসুন। তিনি তাকে বসার ইশারা করে নিজে অন্য একটি সোফায় বসলেন। অনেক মোবারকবাদ, এখন তো আপনি বাড়ির লোক হয়ে গেছেন। সালা শান্ত দৃষ্টি আর স্নান হাসি নিয়ে ওর দিকে তাকালো। তিনিও হাসছিলেন। আমি খুব খুশি যে আপনার বিয়ে আপনার সাথে হয়েছে। সে আমার কাছে আমার চতুর্থ মেয়ের মতো, আর সেই সুবাদে আপনি আমার জামাতা। সালার চোখ নামিয়ে নিল। তার জীবনে যদি ইমামা হাশিমের অধ্যায় লেখা না থাকতো, তবে ওর মুখে এই বাক্যটি শুনি সে হয়তো নিজেকে নিয়ে গর্ববোধ করত। কিন্তু সব পার্থক্যের মূলে ছিল সেই ইমাম হাশিম। পুরো তফাৎটা তৈরি করেছিল ওই একটি মেয়ে, যে ছিল অথচ ছিল না। ডক্টর সিফতি আলী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি এত বছর ধরে আমার কাছে আসছেন, কিন্তু কখনো আমাকে বলেননি যে আপনি বিবাহিত। এমনকি 2-1 বার যখন আপনার বিয়ের প্রসঙ্গ উঠল, তখনও না। সালার মাথা তুলে ওর দিকে তাকালো। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সে কথা বলতে বলতে থেমে গেল। সব কিছু এত অদ্ভুত ছিল যে আমি আপনাকে কি বলতাম, সে মনে মনে ভাবল। কবে হয়েছিল আপনার নিকা? ডক্টর সিফতি আলী ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন। 8.5 বছর আগে। তখন আমার বয়স ছিল 21। সে কোনো পরিচিত মানুষের মতো যান্ত্রিক স্বরে বলল। এরপর সে ধীরে ধীরে ওনাকে সব কিছু বলতে শুরু করলো। ডক্টর সিফতি আলী একবারও তাকে বাধা দেননি। সালার থামার পরও অনেকক্ষণ তিনি চুপ করেছিলেন। বেশ দীর্ঘ সময় পর তিনি তাকে বললেন, আমরা খুব ভালো মেয়ে এবং সে ভাগ্যবতী যে একজন সালেহ জীবনসঙ্গী পেয়েছে। ওর কথাটি সালারের গায়ে চাবুকের মতো লাগলো। সালেহ? আমি সালেহ পুরুষ নই ডাক্তার সাহেব, আমি তো আসফালুক সাফিলিন, সর্বনিম্ন স্তরের পাপী। আপনি যদি আমাকে চিনতেন তবে আমার জন্য কখনো এই শব্দ ব্যবহার করতেন না, আর না এই মেয়েটির জন্য আমাকে নির্বাচন করতেন, যাকে আপনি নিজের মেয়ের মতো করেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে জালিহাতের যুগ দিয়ে অবশ্যই পার হই। কেউ কেউ তা পার হয়ে যায়, আর কেউ সারা জীবন সেই অন্ধকারেই মরে। আপনি তা থেকে বেরিয়ে এসেছেন। আপনার অনুশোচনা বলে দিচ্ছে যে আপনি তা পার হয়ে গেছেন। আমি আপনাকে অনুশোচনা করতে বারণ করব না। তবার দোয়া করা আপনার ওপর ফরজ যে আপনি সারা জীবন এটি করবেন, কিন্তু এর সাথে সাথে এই শোকেরও আদায় করুন যে আপনি আত্মার সব ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন। যদি দুনিয়া আপনাকে নিজের দিকে না টানে, যদি আল্লাহর ভয়ে আপনার চোখে পানি আসে, যদি দোষের কল্পনা আপনাকে ভীত করে, যদি আপনি আল্লাহর ইবাদত যেভাবে করেন সেভাবে করা উচিত, যদি আপনি নেকি আপনার আকৃষ্ট করে আর মন্দ কাজ থেকে আপনি বিরত থাকেন, তবে আপনি সালেহ। কেউ জন্মগতভাবে সালেহ হয়, আর কেউ সাধনা করে সালেহ হয়। সালেহ হওয়া ভাগ্যবানের বিষয়, কিন্তু সালেহ হওয়া হলো দুমুখ তলোয়ারের ওপর দিয়ে হাঁটার মতো। এতে সময় বেশি লাগে, এতে কষ্ট বেশি সইতে হয়। আমি এখনও এটাই বলি যে আপনি সালেহ, কারণ আপনি সালেহ হয়েছেন। আল্লাহ আপনাকে দিয়ে বড় বড় কাজ করিয়ে নেবেন। সালারের চোখে জল এলো। তিনি আবারও ইমাম হাশিমের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলেন না, কিছু বললেনও না। এর মানে কি এই যে চিরতরে সালারের জীবন থেকে হারিয়ে গেছে সে? এর মানে কি এই যে সে আর কখনো তার জীবনে ফিরবে না? তাকে কি আপনার সাথেই জীবন কাটাতে হবে? তার বুক ফেটে কান্না এলো। সে ডাক্তার সাহেবের মুখ দেখে
ইমামার ব্যাপারে কোনো আশ্বাস, কোনো সান্ত্বনা বা কোনো আশার বাণী শুনতে চাইছিল। ডক্টর সাহেব নীরব ছিলেন। সালার চুপচাপ ওর দিকে তাকিয়েছিল। আমি আপনার আর আপনার জন্য অনেক দোয়া করব, বরং আমি অনেক দোয়া করেও এসেছি খানা কাবা এবং রসুল্লাতে। তিনি লন্ডন থেকে ফেরার পথে ওমরাহ করে এসেছিলেন। সালার মাথা নিচু করলো। দূরে আজানের শব্দ শোনা যাচ্ছিল। কর্মচারীরা ইফতারের জন্য টেবিল সাজাচ্ছিল। সে ভারাক্রান্ত হৃদয়ে ডক্টর সিফতালির সাথে বসে ইফতারি করলো। তারপর সে এবং ডক্টর সাহেব নামাজ পড়তে কাছের মসজিদে গেলেন। সেখান থেকে ফিরে সে ডক্টর সাহেবের বাড়িতে রাতের খাবার খেলো এবং নিজের ফ্ল্যাটে ফিরে এলো। ডক্টর আলীর বাড়ি থেকে ফেরার পর সালার ফুরকানকে ফোন করলো। তখন রাত 10টা বাজছিল। ফুরকান নাইট ডিউটিতে ছিল। তুমি কি কাল আমার সাথে সৈয়দ আহমদের বাড়িতে যেতে পারবে? হ্যাঁ, কেন নয়? বিশেষ কোনো ব্যাপার? আমাকে আপনার সাথে কিছু কথা বলতে হবে। ফুরকান কোনো জবাব দিতে পারল না। সালারের কণ্ঠে কোনো তিক্ততা ছিল না। কি ধরনের কথা? উদ্বেগের কিছু নেই। সালার তাকে আশ্বাস করার চেষ্টা করলো। তা সত্ত্বেও ফুরকান জেদ ধরল। তুমি কি তাকে ইমামার ব্যাপারে কিছু বলতে চাও? আগে আমার প্রশ্নের জবাব দাও। তুমি কি আমার সাথে যাবে? সালার উত্তর দেওয়ার বদলে পাল্টা প্রশ্ন করলো। হ্যাঁ, আমি যাব। তাহলে কালই তোমাকে বলবো যে তাকে আমার কি বলার আছে। ফুরকান কিছু বলার আগেই সালার ফোন কেটে দিল। তুমি কি তার সাথে ইমামার ব্যাপারে কথা বলতে চাও? গাড়ি চালাতে চালাতে ফুরকান সালারকে জিজ্ঞাসা করলো। না, শুধু ইমামার ব্যাপারে নয়, আরও অনেক কথাই আছে যে আমি তাকে বলতে চাই। খোদার দোহাই সালার, পুরনো মরা লাশ টেনে তোলার চেষ্টা করো না। ফুরকান বিরক্ত হয়ে বলল। ওর জানা উচিত আমার অগ্রাধিকার আর লক্ষ্যগুলো কি। এখন ওকে তো সারা জীবন আমার সাথে কাটাতে হবে। ফুরকানকে গুরুত্ব না দিয়ে সালার বলল, ও এমনিতেও বুঝে যাবে, মেয়েটা বুদ্ধিমতী। আর যদি কিছু বলতে হয় তবে বাড়ি গিয়ে বলো, নিচের বাড়িতে। ওইখানে গিয়ে প্যান্ডোরা বক্স খুলে বসে থেকো না আবার। বাড়ি গিয়ে বলে কি লাভ, যখন ওর ফিরে আসার আর কোনো পথই থাকবে না। আমি চাই ও আমার কথাগুলো শুনুক, বুঝুক, ভাবুক এবং তারপর কোনো সিদ্ধান্ত নিক। ও এখন আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তোমার আর ওর নিকাহ হয়ে গেছে। বিদায়। রুখসাদি তো হয়নি এখনো। তাতে কি আসে যায়? কেন আসবে না? আমার কথায় যদি ওর আপত্তি থাকে তবে এই সম্পর্কের ব্যাপারে পূর্ব বিবেচনা করতে পারবে। সালার গভীরভাবে বলল। ফুরকান আর চোখে তার দিকে তাকালো। আর এই পূর্ণ বিবেচনার জন্য তুমি তার সামনে কী ধরনের তথ্য আর যুক্তি পেশ করতে যাচ্ছ? আমি শুধু এমন কিছু বলতে চাই যা জানা তার জন্য জরুরি। সালার সোজাসুজি বলল। ডক্টর সিফতালির আত্মীয়, সে কারণে আমি ওকে খুব সম্মান করি। ডক্টর সাহেব না বললে এই সম্পর্ক তৈরি হতো না। কিন্তু আমি... ফুরকান তার কথা থামিয়ে দিল। ঠিক আছে, যা বলার বলো, কিন্তু ইমামার প্রসঙ্গ যতটা সম্ভব কমই রেখো। কারণ ও যদি কোনো কথায় আঘাত পায় তবে সেটা ওই প্রসঙ্গেই পাবে। অন্য কিছুতে হয়তো ওর কিছু আসবে যাবে না। শেষ পর্যন্ত দ্বিতীয় স্ত্রী হওয়া বা নাম নেওয়া সহজ হয় না। ফুরকান তাকে বোঝানোর চেষ্টা করলো। আর আমি চাই ও এটা অনুভব করুক, ভাবুক। এখনও তো কিছুই বিগড়ে যায়নি। তুমি তো বললে ও রূপবতী, বুদ্ধিমতী, শিক্ষিতা, ভালো পরিবারের মেয়ে। ফুরকান আরও তার কথা থামিয়ে দিল। বাদ দাও এই বিষয়ে সালার, যা বলার গিয়ে বলো। আমি ওর সাথে একান্তে কথা বলতে চাই। সালার বলল। ঠিক আছে, আমি সৈয়দ আম্মাকে বলে দেবো, তিনি তোমাকে একা কথা বলার ব্যবস্থা করে দেবেন। ফুরকান মাথা নেড়ে সম্মতি জানালো। আধা ঘন্টার মধ্যে তারা সৈয়দ আমার বাড়িতে পৌঁছে গেল। সৈয়দা মা নিজে দরজা খুললেন এবং সালার ও ফুরকানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি তাদের সেই বৈঠকই ঘরে নিয়ে গেলেন। সৈয়দা মা, সালার আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চায়। ফুরকান ঘরে ঢুকতে ঢুকতে বলল। সৈয়দা আম্মা কিছুটা দ্বিধায় পড়লেন। কেমন কথা? তিনি সালারের দিকে তাকালেন। সালার তখনও না বসে ফুরকানের সাথে দাঁড়িয়েছিল। সামান্য কিছু কথা, যাও বলতে চায়, চিন্তার কিছু নেই। ফুরকান তাকে আশ্বস্ত করল। সৈয়দা আম্মা আবারও সালারের দিকে তাকালেন। সালার দৃষ্টি সরিয়ে নিল। আচ্ছা বাছা, তবে আমার সাথে এসো, আপনার ভেতরে আছে। সৈয়দ আম্মা বলতে বলতে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সালার একবার ফুরকানের দিকে তাকিয়ে সৈয়দ আম্মার পিছু নিল।
বৈঠকখানা ছিল সদর দরজার বাম পাশে। ডান পাশের ওপরে যাওয়ার সিঁড়ি। সদর দরজা থেকে কিছুটা সামনে এগোলে পুরনো আমলের একটি বিশাল কাঠের দরজা, যা তখন খোলা ছিল। সেখানে ছিল লাল ইটের একটি বিশাল উঠান। সাইয়েদা আম্মা সেই সিঁড়ির দিকেই যাচ্ছিলেন। সালার তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে সিঁড়ি বাইতে লাগলো। সেই লাল ইটের উঠানের চারদিকে দেওয়ালে সারিবদ্ধভাবে গাছ লতা লাগানো ছিল, যা লাল ইটের প্রেক্ষাপটে অপূর্ব লাগছিল। উঠোনের এক অংশে ছিল কড়া রোদ। সে রোদে লাল রঙকে যেন আরও উজ্জ্বল করে দিয়েছিল। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে সালার ওপরে পা রাখলো এবং থমকে দাঁড়িয়ে গেল। উঠানের রোদেলা অংশে রাখা একটি চারপাইয়ের সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল। সে বোধহয় এইমাত্র খাটলি থেকে নেমেছে। তার পিঠ সালারের দিকে ছিল। সে সাদা কামিজ আর কালো সালোয়ারে পরেছিল। মেয়েটি মাত্রই গোসল করে এসেছে। তার পিঠের ওপর ভেজা কালো চুলগুলো ছড়িয়েছিল। তার সাদা ওড়নাটি খাটলির ওপর পড়েছিল। সে তার কামিজের হাতাগুলো কুনি পর্যন্ত গুটিয়ে সালারের দিকে ঘুরল। সালার যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে জীবনে এর চেয়ে সুন্দরী মেয়ে দেখেনি, অথবা এই মেয়েটির চেয়ে সুন্দর তার কাছে আর কখনো কাউকে মনে হয়নি। সে নিশ্চয়ই আমনাই ছিল। এ বাড়িতে আমরা ছাড়া আর কী বা থাকবে? সালা সামনে এগোতে পারল না। তারপর থেকে নজর সরাতে পারল না। যেন কেউ তার কলিজা মুঠো করে ধরেছে। হৃদয়স্পন্দন থেমে গেছে, না সচল আছে, সে বুঝতে পারল না। সালার আর আমরার মধ্যে বেশ দূরত্বই ছিল। হাতা গোছাতে গোছাতে আমরার প্রথম নজর পড়ল সাইয়েদা আম্মার উপর। সালার, এসো। সাইয়েদা আম্মা অনেকটা সামনে এগিয়ে গিয়েছিলেন। আমরা ঘাড় বেঁকিয়ে উঠানে দরজার দিকে তাকালো। সালার তাকে থমকে যেতে দেখলো। আমরা আবার ঘুরে দাঁড়ালো। তার পিঠে আবারও সালারের দিকে। সালার দেখলো সে নিচু হয়ে খাটলি থেকে ওড়না তুলে নিল। ওড়নাটি বুকে জড়িয়ে এক প্রান্ত দিয়ে সে নিজের মাথার পিঠে ঢেকে নিল। সালার এখন তার পিঠের ওপর ছড়ানো চুলগুলো দেখতে পাচ্ছিল না। তবে আমরা শান্তভাব দেখে সে অবাকই হলো। সেখানে কোনো তাড়াহুড়া বা অস্থিরতা ছিল না। সাইয়েদা আম্মা ফিরে তাকিয়ে সালারকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আরে বাছা, ওইখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। এটা তো তোমার নিজেরই ঘর। আমরা ওড়না পরার পর আবারও একবার সালারের দিকে তাকালো। সালার তখনও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। আমরার চেহারায় রক্তের আভা খেলে গেছে। সালার এবার সামনে এগিয়ে গেল। এ হলো আমনা, আমার মেয়ে। সাইয়েদা আম্মা পরিচয় করে দিলেন। আসসালামু আলাইকুম। সালার আমনার কণ্ঠ শুনতে পেল। সে কিছুই বলতে পারল না। আমলা কয়েক কদম দূরত্বে দাঁড়িয়েছিল। তার দিকে তাকানো সালারের জন্য কঠিন হয়ে পড়েছিল। সে ঘাবড়ে যাচ্ছিল এবং আমরা তা বুঝতে পারল। সালার তোমার সাথে কিছু কথা বলতে চায়, সাইয়েদা আম্মা আমনাকে বললেন। আমরা আবারও সালারকে দেখল। দুজনে চোখাচোখি হেলো এবং পরক্ষণে দুজনের দৃষ্টি সরিয়ে নিল। আম্মা। সাইয়েদা আম্মা দেখলো আর সালার দেখলো। আমনার কবজি পর্যন্ত মেহেন্দি নকশা করার দুটো হাত। হঠাৎ সালারে মনে হলো সেই মেয়েটিকে কিছুই বলতে পারবে না। সালার, চলো ভেতরে ঘরে যাই। ওইখানে তুমি শান্তিতে আপনার সাথে কথা বলতে পারবে। সাইয়েদা আম্মা এবার সালারকে উদ্দেশ্য করে বললেন। তিনি বারান্দার ভেতরে গিয়ে এগিয়ে গেলেন। সালার দেখলো আমরা মাথা নিচু করে তাকে অনুসরণ করছে। সে সেখানে দাঁড়িয়ে তাকে ভেতরে যেতে দেখলো। সাইয়েদা আম্মা ঘরে দরজা খুলে ভেতরে ঢুকলেন। আমরা দরজার কাছে পৌঁছে একবার ঘাড় গড়িয়ে সালারকে দেখলো। সালার দ্রুত নজর নামিয়ে নিল। আমরা হয়তো অবাক হলো যে সালার কেন ভেতরে আসছে না। সালার তার দিকে না তাকিয়ে মাথা নিচু করে পা বাড়ালো। আমরা আশ্বস্ত হয়ে ঘরে ঢুকলো। সালার যখন ঘরে ঢুকলো, সাইয়েদা মা ততক্ষণ একটি চেয়ারে বসে পড়েছেন। আমরা আলো উজ্জ্বল জ্বালানির সালারের রোদে পুড়ে ভেতরে আসার এক ধরনের শীতলতা অনুভব করেছে। বসো। সাইয়েদা মা একটি চেয়ারের দিকে ইশারা করলেন। সালার চেয়ারে বসলো। আমরা লাইট জ্বালিয়ে সালারের থেকে কিছুটা দূরত্বে একটি সোফায় বসলো। সালার আশা করেছিল সাইয়েদা মা কিছুক্ষণ পর উঠে চলে যাবে। ফোরকান তো পরিষ্কারই বলেছিল যে সালার একান্তে কথা বলতে চায়। কিন্তু কিছুক্ষণ পর সালার বুঝতে পারল তার এই অপেক্ষাটা বৃথা। তিনি হয়তো ভুলে গেছেন যে সালার আমরার সাথে একা কথা বলতে চেয়েছিল। অথবা তিনি ভেবে নিয়েছেন একান্ত মানে শুধু ফুরকানের অনুপস্থিতি। সালারকে তিনি কখনো হয়তো এতটাও বিশ্বাসযোগ্য মনে করেননি যে নিজের মেয়ের সাথে তাকে একা ছেড়ে দেবেন। সালারের শেষের ধারণাটি ঠিক মনে হলো তার।
সে যা বলতে চেয়েছিল সাইয়েদা আম্মার সামনে তা বলা সম্ভব ছিল না। সে নিজের মনের কথা হাতড়ানোর চেষ্টা করলো, কিছুই খুঁজে পাচ্ছিল না। আধা অন্ধকারে শীতল ঘরটি নিস্তব্ধতা বিরাজ করছিল। সে দুই হাতের আঙ্গুল একে অপরের ভেতরে ঢুকিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। আমরা ঘরে কোনো একটা ফ্ল্যাশিং লাইট জ্বালিয়েছিল। উঁচুতলায় আসবাবপত্রের ঠাসা সেই বিশাল ঘরটি সম্ভবত বসার ঘর হিসেবে ব্যবহৃত হতো। ঘরটিতে অনেকগুলো দরজা ছিল এবং সবগুলি বন্ধ। একটা মাত্র জানলা বারান্দা থেকে খুলতো, কিন্তু সেটাও পর্দায় ঢাকা। মেঝেতে গাঢ় মেরুন রঙে নকশা করা গালিচা বিছানো ছিল। সেই ফ্ল্যাশিং লাইটটি ঘরকে পুরোপুরি আলোকিত করতে পারছিল না। সালারের কাছে ঘরটি অন্ধকারই মনে হচ্ছিল। সালার হতাশ হয়ে ভাবল, আমার আজই অ্যামটিশিয়ানের কাছে যাওয়া উচিত। কাছের দৃষ্টির সাথে দূরের দৃষ্টি বোধহয় কমে গেছে। টেবিলের উপরে বসা আমনাকে সে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। সে আবারও গালিচার দিকে নজর দিল। তখনই দেখলো আমনা উঠে দাঁড়ালো। সে দেওয়ালের কাছে গিয়ে আরও কিছু লাইট জ্বালিয়ে দিল। ঘরটি টিউবলাইটের আলোয় ঝলমল করে উঠল। ফ্যান্সি লাইট নিভে গেল। সালার অবাক হলো, আমনা আগে টিউবলাইট জ্বালায়নি কেন? পরক্ষণে বুঝলো, সে নিজেও ঘাবড়েছিল। আমনা আবার এসে আগের জায়গায় বসলো। সে সৈয়দ আম্মার পাশে একটি চেয়ারে বসলো। সালার এবার তাকে দেখার চেষ্টা করলো না। সে গালিচার দিকে তাকিয়ে রইল। সৈয়দা আম্মা ধৈর্য এবার শেষই হলো। তিনি গলা খাকারে দিয়ে সালারকে ডাকলেন, বলো বাছা, আপনার সাথে একা যে কথাগুলো বলতে চেয়েছিলে। তিনি সালারকে খুব আদর করে মনে করিয়ে দিলেন, এতক্ষণ ধরে চুপ করে আছো, আমার তো প্রাণ ওষ্ঠাগত প্রায়। সালার এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৈয়দা আম্মা আর আমনাকে পর্যায়ক্রমে দেখল। কিছু না, আমি শুধু ওকে দেখতে চেয়েছিলাম। সে কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল। সৈয়দা আম্মার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ও, এতটুকুই কথা? ফুরকান তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখো, কেন দেখবে না, তোমার বউ তো। সালার উঠে দাঁড়ালো। আপনি ওকে বলে দিন যেন গোছগাছ করে নেয়, আমি বাইরে অপেক্ষা করছি। সে দরজার দিকে এগোতে এগোতে সৈয়দা আমাকে বলল। আমনা চমকে উঠে তার দিকে তাকালো। সৈয়দা মা অবাক হয়ে তাকে দেখতে লাগলেন। আরে বাছা, তুমি তো কিছুই কথা বলতে চেয়েছিলে। বিদায় মানে? আমি তো চেয়েছিলাম আনুষ্ঠানিকভাবে তাকে ওকে বিদায় করে দেব। সালা নরম সুরে তার কথা থামিয়ে দিল। আপনি ধরে নিন যে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে এসেছি। সৈয়দা মা কিছুক্ষণ তার চেহারাটা দেখলেন, তারপর বললেন, ঠিক আছে, তুমি যদি তাই চাও তবে তাই হোক, কিন্তু ইফতারের জন্য অত্যন্ত থামো। আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি, খাবার খেয়ে যাও। না, আমার আর ফুরকানের কিছু কাজ আছে। আমি ওকে মাত্র 1 ঘন্টার জন্য নিয়ে এসেছি, বেশিক্ষণ থাকা আমার পক্ষে সম্ভব নয়। সালার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল। কিন্তু আমার কাছে গোছগাছ করতেও তো অনেকটা দেরি হবে। আমরা চেয়ারে বসা অবস্থায় প্রথমবারের মতো কথোপকথনে যোগ দিল। সালার আমনার দিকে না তাকিয়ে সৈয়দা আমাকে বলল, সৈয়দা আম্মা, আপনি ওকে বলুন যেন আরাম করে প্যাকিং করে নেয়, আমি বাইরে অপেক্ষা করছি। ও যতক্ষণ খুশি সময় নিতে পারে, বলে এসে ঘর থেকে বেরিয়ে গেল। ফুরকান অবাক হয়ে সালারকে দেখল। সালার তখন বৈঠকখানে প্রবেশ করছিল। তুমি এত দ্রুত ফিরে এলে? আমি তো ভেবেছিলাম যে তুমি বেশ দেরি করে ফিরবে। সালার উত্তরে কিছু না বলে বসে পড়ল। ফুরকান তার চেহারার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। সব ঠিক আছে তো? হ্যাঁ। আপনার সাথে দেখা হয়েছে? হ্যাঁ। তারপর আবার কি? চলবে নাকি? না। কেন? আমি আপনাকে সাথে নিয়ে যাচ্ছি। কি? ফুরকান একেবারে ভরকে গেল। তুমি তো ওর সাথে শুধু কথা বলতে এসেছিলে। সালার উত্তর দেওয়ার বদলে এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এই হঠাৎ বিদায়? ওকে রুকসাতি করে নিয়ে যাওয়ার কথা তো ভাবলে কিভাবে তুমি? ব্যাস ভাবলাম আর কি। এবার ফুরকান তাকে অত্যন্ত বিভ্রান্ত দৃষ্টিতে দেখালো। 2 ঘন্টা পর আমরা যখন ফুরকান ও সালারের সাথে ফ্ল্যাটের পৌঁছালো, তখন ইফতারের আর বেশি সময় বাকি ছিল না। সালার পর থেকে ইফতারের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে এনেছিল। ফুরকান চেয়েছিল তাদের দুজনকে ইফতারের জন্য নিজের ফ্ল্যাটে নিয়ে যেতে, কিন্তু সালার তাতে রাজি হলো না। অগত্যা ফুরকান তার স্ত্রীকে সালারের ফ্ল্যাটে ডেকে নিল। ইফতারের টেবিল ফুরকানের স্ত্রী গুছিয়েছিলেন। আমরা সাহায্য করার চেষ্টা করলেও ফুরকান ও তার স্ত্রী সেটা নাকচ করে দিলেন।
সালার কোনো হস্তক্ষেপ করলো না। সে মোবাইল হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। লাউঞ্জে বসে আমনা জানালার কাচের ওপার দিয়ে দেখলো সালার ব্যালকনিতে পায়চারি করছে। তার গভীর মুখে ফোনে কারোর সাথে কথা বলছে। সৈয়দ আমার বাড়ি থেকে নিজের ফ্ল্যাটে আসা পর্যন্ত সালার একবারও আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলেনি। কেবল ফুরকানই মাঝে মধ্যে আপনার সাথে কথা বলেছিল, আর এখনও তাই করছিল। সালার সেই নীরবতা ইফতারের টেবিলেও বসে ভাঙল না। ফুরকান আর তার স্ত্রী আমনাকে বিভিন্ন খাবার দিচ্ছিল। আমনা সালারের এই নীরবতা আর শীতল ব্যবহার গভীরভাবে অনুভব করছিল। ইফতারের পর সে ফুরকানের সাথে মাগরিবের নামাজের জন্য বেরিয়ে এলো। মাগরিবের নামাজ পড়েই ফুরকানকে হাসপাতালে যেতে হলো। মসজিদ থেকে বেরিয়ে ফুরকানের সাথে কার পার্কিংয়ে গিয়ে আসার সময় ফুরকান তাকে বলল, তুমি খুব বেশি চুপচাপ হয়ে গেছো সালার। একবার তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আবারও হাঁটতে থাকলো। নাকি তোমার কিছু বলার নেই? ফুরকান অনবরত তার নীরবতা ভাঙার চেষ্টা করছিল। সালার মাথা তুলে আকাশের দিকে তাকালো। মাগরিবের সময় কুয়াশার দানা বাঁধতে শুরু করেছিল। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ফুরকানের দিকে তাকালো। না, আমার কিছু বলার নেই। কয়েক মুহূর্তের সাথে চলার পর ফুরকান তাকে বিড়বিড় করতে শুনল, আমি আজ কোনো কিছু বলার অবস্থাতেই নেই। ফুরকান অজান্তেই তার ওপর মায়া লাগলো। হাঁটতে হাঁটতে সে সালারের কাজ চাপড়ে দিল। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি, কিন্তু জীবনে এমনটা হয়েও থাকে। ইমামার জন্য তুমি যা করতে পারতে তা করেছো। যতটুকু অপেক্ষা করা সম্ভব ছিল করেছো। 8-9 বছর কম সময় নয়। এখন তোমার কপালে যদি এই মেয়েটি থাকে, তবে আমরা বা তুমি কী বা করতে পারবো বলো? সালার ভাবলেশীন চোখে তার দিকে তাকালো। এই বাড়িতে আসা ইমামার তাকদিরে ছিল না, ছিল আমরা তাকদিরে। তাই সে চলে এসেছে। তার সাথে নিকাহ হওয়ার মাত্র 7 দিন হলো, আর 8ম দিনই সে এখানে। অন্যদিকে ইমামার সাথে নিকাহ হওয়া 9 বছর হতে চলল, আর সে আজ পর্যন্ত তোমার কাছে আসতে পারলো না। তুমি কি এটা বুঝতে পারছো না যে ইমামা তোমার ভাগ্যে নেই? ফুরকান পুরো মন দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছিল। আমার অনেক অনেক ইচ্ছে আছে। কিছু ইচ্ছা আল্লাহ পূরণ করেন, কিছু করেন না। হতে পারে ইমামাকে না পাওয়ার মধ্যে তোমার জন্য মঙ্গল রয়েছে। হতে পারে আল্লাহ তোমাকে আপনার জন্যই রেখেছে। হতে পারে আজ থেকে কয়েক বছর পর তুমি এই বিষয়টির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তারা দুজনই এখন পার্কিংয়ের কাছে পৌঁছে গেছে। ফুরকান গাড়িটি শুরুতেই দাঁড়িয়েছিল। আমি আমার জীবনের এমন কোনো মানুষ দেখিনি যার প্রতিটি ইচ্ছে পূরণ হয়েছে, যে যা চেয়েছে তাই পেয়েছে। তবে আমার অভিযোগটা কিসের? আপনার সাথে একটি নতুন সুন্দর জীবন কাটানোর চেষ্টা করো। তারা এখন গাড়ির পাশে। ফুরকান ড্রাইভিং সিটের দরজা খুলে দিল, কিন্তু বসার আগে সে সালারের 2 কাঁধে হাত রেখে পরম স্নেহে তার 2 গালে চুমু খেলো। তোমার একটা কথা মনে রাখা উচিত, যে তুমি নেক কাজ করেছো, আর এই নেকির প্রতিদান যদি তুমি এখানেও না পাও তবে পরকালে পেয়ে যাবে। সে তখন সালারের মুখটি নিজের 2 হাতের তালুতে নিয়ে বলছিল। সালার মাথা সামান্য নিচু করে একটুখানি হাসল। ফুরকান একটি গভীর নিঃশ্বাস ফেলল। আজকের দিনে এমনটি প্রথম হাসা ছিল সে সালারের মুখে দেখেছে। সে নিজেও হাসি মুখে সালারের পিঠ চাপড়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। সালার গাড়ি দরজা বন্ধ করে দিল। ফুরকান ইগনিশনে চাবি দিয়েছে। তখনই দেখলো সালার জানালার কাছে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। ফুরকান কাজ নামিয়ে দিল। তুমি বলেছিলে যে তুমি আজ পর্যন্ত এমন কোনো মানুষ দেখোনি যে যা চেয়েছে তাই পেয়েছে। সালার জানালার ওপর ঝুঁকে খুব শান্ত কণ্ঠে তাকে বলছিল। ফুরকান বিভ্রান্ত চোখে তার দিকে তাকালো। সালারকে এখনও অসম্ভব শান্ত ও তৃপ্ত দেখাচ্ছিল। তাহলে তুমি আমাকে দেখো, কারণ আমি সে মানুষ যে যা আজ পর্যন্ত যা চেয়েছে তাই পেয়েছে। ফুরকানে মনে হলো সালারের মস্তিষ্ক হয়তো শোক নিতে পারছে না। যাকে তুমি আমার নেকি বলছো সেটি আসলে আমার পুরস্কার, যা আমাকে এই পৃথিবীতেই দিয়ে দেওয়া হয়েছে। আমাকে আখিরাতের অপেক্ষায় রাখা হয়নি। আর আমার ভাগ্যে আজও সেই একজনই রয়েছে যে 9 বছর আগে ছিল। সে থেমে থেমে গভীর স্বরে বলছিল, আমাকে সেই চেহারাটি ফিরিয়ে দেওয়া হয়েছে যার জন্য আমি আকাঙ্ক্ষা করেছিলাম। ইমামা হাশিম এই মুহূর্তে আমার বাড়িতে রয়েছে। খোদা হাফেজ। ফুরকান স্তম্ভতি হয়ে দূর থেকে চলে যাওয়া সালারের পিঠের দিকে তাকিয়ে রইল। সালার কি বলে চলে গেল সে বুঝতে পারল না। হয়তো আমি ঠিকঠাক শুনতে পাইনি, নয়তো ওর মাথা খারাপ হয়ে গেছে, অথবা হয়তো সে ইমামা হাশিমের বিরহে
পাগল হয়ে গেছে। ফুরপান বিড়বিড় করলো। সালারকে এখন অনেক দূরে দেখা যাচ্ছিল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।